এই রাস্তাগুলোর ওপর গাড়ির স্পিড থাকে ভারতের রাজধানী এক্সপ্রেসের মতো, মানে 130 কিলোমিটার পার আওয়ার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদেরও জার্নি বেশ ভালোভাবেই কাটছে। আজকের ভিডিওটাতে আমরা ডজ সিটি থেকে একেবারে পৌঁছে যাব মিচিগান সিটিতে। লম্বা জার্নি, অনেকগুলো স্টেট পার করে যাব, তাই বিভিন্ন স্টেটের অভিজ্ঞতা, তাই জন্যে সকলকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা আগের দিন যে হোটেলে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি। সকাল 8টা বাজছে, তো সকালই বেরোলাম আমরা। অনেকটা জার্নি করা হয়ে গেলে এবার একটা গ্যাস স্টেশনে থামার পালা, তো সেই জন্যে এরকম একটা জায়গাতে দাঁড়ালাম। 5 ঘন্টা আমাদের গাড়িটা ড্রাইভ করা হয়ে গেল জানেন। আর তারপরেই ভাবলাম দুপুরের যে খাবারটা এখানে খেয়ে নেব, তারপরে আবার গাড়ি চালানো হবে। এখানে বড় রাস্তাগুলোর ধারে এরকম ধরনেরই খাবার পাওয়া যায়। এই পিৎজা, বার্গার, ইন্ডিয়ান কোনো খাবারই নেই, শুধু আমেরিকান কিছু খাবার পাওয়া যায়। আর প্রতিটা খাবারের দাম খুব বেশি হয়। আমাদের এই সামান্য খাবারটুকুর দাম নিয়েছে প্রায় $50 মতো। এখানে আসলে ট্যাক্সও তো অনেক দিতে হয়, ওই জন্য টোটাল খাবারটার দামও অনেকটা বেড়ে যায়। অনেক মানুষই থাকে যারা অনেক লম্বা ড্রাইভ করছে, এই আমাদের মতো। তারা কি করে, এখানে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেয়। এটা হচ্ছে একটা রেস্ট এরিয়া। তো আমরাও এরকম একটুক্ষণ বসে রেস্ট নিয়ে নিচ্ছি। অনেকটা ড্রাইভ করা হয়েছে আমাদের আজকে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম। আর এটি হচ্ছে গ্যাস স্টেশনটি। এরকম গ্যাস স্টেশনগুলো রাস্তার ধারে 1 ঘন্টা ছাড়া ছাড়া থাকার জন্যে এত সুবিধা হয় মানুষজনের, আমরা না এলে হয়তো বুঝতে পারতাম না। এখানে গাড়িগুলোর স্পিড দেখে আমার তো প্রথমে গাড়িতে মাথা ঘুরিয়ে গেছিলো। আমাদের ওখানকার রাজধানী এক্সপ্রেসের মতো, মানে 140 কিলোমিটার পার আওয়ার। তবে রাস্তায় যেতে যেতে যখন এই দুপাশে তাকাচ্ছিলাম, চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি, আর তার সাথে এরকম সবুজ গ্রিনারি। এত সুন্দর দেখতে প্রত্যেকটা জায়গা, যে ভীষণ ভালো লাগছিল। এই ইন্টারস্টেটগুলোর ওপর দিয়ে ছোট ছোট গাড়ি তো যাচ্ছেই, মানে আমাদের মতো কারগুলো, আর তার সাথে আছে এরকম বড় বড় লরি, ট্রাক, মানে এত বড় বড় গাড়ি যে দেখলেই ভয় পেয়ে যাবে। আর তার পাশ দিয়ে যখন আমার গাড়িটা পাস করছে, পুরো গাটা শিউরে উঠছে ভয়, যে কখন যদি কিছু বিপদ হয়ে যায়। একটা ছোট বাচ্চা যাচ্ছে সাথে। আর গাড়িগুলোর স্পিড তো আপনাদের বললামই, 140 কিলোমিটার পার আওয়ার। দেখতে দেখতে পৌঁছে গেলাম মুসৌরি স্টেটটাতে। আমরা এখন মিসৌরি রিভারের ওপরটাতেই আছি, মানে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মুসৌরি রিভারের ওপরের ব্রিজটি। এই মিসৌরি রিভারটি আমেরিকার লংগেস্ট রিভার। আমেরিকার 7টি রাজ্যের ওপর দিয়ে এই নদীটি বয়ে চলেছে। এই ব্রিজটির ওপর দিয়ে যাওয়ার সময় জানেন, আমাদের হাওড়ার ব্রিজের কথা ভীষণভাবে মনে পড়ল। ঠিক একই রকমের লাগছে দেখতে। আস্তে আস্তে আমরা যেখানটিতে আজকে থাকবো সেই জায়গাটিতে এলাম। তো এটা একটুকু শহর থেকে দূরেই। ভীষণ রোদ দিয়েছে জানেন। আমাদের পার্কিং লটটা, এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হোটেলটা। তো এখানেই আজকে আমরা রাত্রিরে থাকবো। আর এত রোদ দিয়েছে, এতটা আর হাঁটতে একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে টুক করে যেয়ে বিছানায় একটু শুয়ে পড়ি। রাত 9টা বেজে গেছে, তাই ভাবলাম এখানেরই যে হোটেলটি আছে আর বাইরে যাব না, এখানেই খেয়ে আসবো। এই লম্বা হোটেলের করিডোরগুলো এত লম্বা লম্বা হয়, মাঝে মধ্যে লিফটটা কোথায় আছে ভুলে যাই। এই দেখুন, আবার ভুলে গেছি। এর আগে আরেকবার এসেছিলাম, সেটাতেও ভুলে গেছিলাম যে লিফটটা কোথায় আছে। ফাইনালি পেলাম। তো চলুন, আমাদের বেসমেন্টের দিকে যেতে হবে। এই হোটেলগুলোতে অনেক সময় রুম ফাঁকা থাকে না, সেই জন্য বাড়িতে আমরা এই হোটেলগুলো বুক করে রেখেছিলাম। আমরা যারা বাইরে থেকে আসি তারা প্রথমেই সেফটির কথা ভাবে, আর সেই জন্যে একটু দামটা বেশি লাগলেও যে হোটেলগুলোতে ভালো রেটিং আছে সেই হোটেলগুলোতেই আমরা যাওয়ার চেষ্টা করি। তো এই হোটেলটার রেটিং খুব ভালো ছিল, আর প্রাইসটা যদিও বা একটু বেশি ছিল। আজকে আমাদের এই হোটেলটির জন্য $300 দিতে হবে, মানে পার নাইট $300। এখানকার মানুষজনে রাত 8টার মধ্যে খাবার সেরে নেয়। আমরা যখন হোটেলটাতে এলাম, দেখলাম পুরো খাবার দাবার ফাঁকা হয়ে গেছে, শুধু পড়েছিল পিৎজা। তাই জন্য একটা পিৎজারই অর্ডার দিলাম। আর
15 মিনিটের মতো সময় লাগবে বললো, ওই জন্য একটু বসে আছি। বসে থেকে কতগুলো ফটো তুলে রাখছি, এগুলোই স্মৃতির খাতায় লেখা থাকবে। রিব্বা যখন বড় হবে তখন এগুলো দেখে ওরও ভালো লাগবে। চলুন, খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এবার বাড়ির মুখে রওনা হচ্ছি। সারাদিনের রোদের থেকে একটু ক্লান্তি পেলাম এখন বৃষ্টি পড়ার পর। তারপরে হোটেলটা একটু চারিদিকটা ঘুরে দেখে নিলাম। দেখতে খুব সুন্দর, দেখুন লাইটিং করা আছে তো আরও বেশি ভালো লাগছে। আবার চলে এলাম হোটেলের ভেতরে, সকালেই আবার রওনা আছে। সকাল 7টা বাজছে আর আমরা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদটাকে অ্যাভয়েড করার জন্যে একটু তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করি সবসময়। এখন আমরা এখান থেকে সেন্ট লুই যাব, তো ম্যাপে দেখালো 6-7 ঘন্টার মতো সময় লাগবে। আমরা সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ করা হয়ে গেলেই 15 মিনিটের মতো একটা করে ব্রেক নিচ্ছি। সকালের খাবারটা খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠেছি। তো এখন এদিকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, মানে ওদিকে বৃষ্টি পড়ছিল, এদিকে এখন মেঘলা মেঘলা ওয়েদার। আর রাস্তাটা এত সুন্দর, পুরো একদম মনে হচ্ছে যেন কোনো বনের উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর রাস্তাটা, জানেন। এখানকার মানুষজনেরা মানে আমেরিকানরা এরকম বনের ভেতরে ছোট ছোট ঘর করে থাকতে ভীষণ ভালোবাসে। এদের ঘরগুলো খুব একটা বেশি বড় সড়ো হয় না। যারা এখানকার অ্যাকচুয়াল রেসিডেন্ট তারা এরকম 1তলা 2তলা কাঠের যেরকম ছোট ছোট খুব সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এরা এইসব জায়গাতে থাকতে বেশি প্রেফার করে। আর রাস্তাগুলো খুব সুন্দর হয় এখানকার। তবে ঘরের ভেতরে অনেকগুলো করে রুম থাকে, আর এখানকার ঘরগুলো তো সবই কাঠের হয়, সেজন্য দেখতে বেশ ভালো লাগে। মানে ঘরগুলোকে পুরো একটা রিসোর্টের মতো দেখতে লাগে। রাত 9টা বাজছে আর আমরা সেন্ট লুইতে পৌঁছে গেলাম। রাস্তায় সেরকম আমাদের কোনো অসুবিধা হয়নি, ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, মেঘলা মেঘলা একটা ওয়েদার। আর এখানে এসে দেখলাম বেশ অন্ধকার হয়ে গেছে। সেন্ট লুই শহরটি গেটওয়ে আর্কের জন্য খুব বিখ্যাত। এখানে শহরের ভিতরে পার্কিংয়ে ভীষণ অসুবিধা হয়। অনেকটা রাস্তা এলাম কিন্তু পার্কিং আর খুঁজে পাচ্ছি না। যদিও বা কয়েকটা পার্কিং ছিল, রাত হয়ে যাওয়ার জন্য সেগুলোও বন্ধ হয়ে গেছে। রাস্তার ধারে যেখানে সেখানে এখানে আবার গাড়ি দাঁড় করানো যায় না, তো সেটাই খুঁজে বেড়াচ্ছি আমরা কোথায় গাড়িটাকে পার্ক করব। আর কত বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে। গুগলে রিভার সাইড পার্কিং বলে একটা সার্চ দিয়েছিলাম, তো আমাদের একটা পুরো এরকম বিল্ডিংয়ের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। তো এই দেখুন পার্কটা এগুলো দিয়ে বন্ধ করা আছে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা ওখানে ঢুকতে পেরেছিলাম, কিন্তু আবার আমাদের রিটার্ন আসতে হয়েছিল ওখান থেকে, কারণ ওটা একটা অ্যাপার্টমেন্টের পার্কিং লট ছিল। দুঃখের বিষয়ে আমরা ওই যে আর্কটাকে দেখবো বলে যাচ্ছিলাম, অতিরিক্ত রাত হয়ে যাওয়ার জন্যে, মানে এখানে 9টা মানে অনেক রাত, তো রাত 9টা হয়ে যাওয়ার জন্য আমরা কিচ্ছু দেখতে পেলাম না। ওই জায়গাটা একটা পুলিশের গাড়িতে ব্লক করা ছিল, তো সেই জন্য আমরা সেখান থেকে রিটার্ন চলে এলাম। এবার যাচ্ছি রাতের খাবারটা কিনতে যাওয়ার জন্যে। এখানে জানেন রাত হয়ে গেলে আর কোনো জিনিসই আপনি দেখতে পাবেন না। এখানে ম্যাক্সিমাম রাত হয় 8টা পর্যন্ত, তারপরে এরকম শহরগুলোতে বেশিরভাগ জিনিসই বন্ধ হয়ে যায়। খাবার দোকান তো বটেই, তার সাথে সাথে এরকম যেগুলো মানে দেখার জায়গা থাকে সেগুলোও এরকম রাত 8টা 9টা ম্যাক্সিমাম 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই হোটেলটি আজকে আমাদের রাতের ঠিকানা, আজকে এখানেই থাকবো ভেবেছি। আর রাস্তায় আসার সময়তে একটা রিপার জন্য বার্গার আর আমাদের জন্য পিৎজা নিয়েছি। রুমের ভেতরে জল থাকবে কিনা জানি না, সেই জন্য শুভেন্দুকে বললাম একটা জলের বোতল নিয়ে আসতে। ও আর রিপা গেছে জলের বোতল আনতে। আর এটা হচ্ছে অনেক বরফ ছিল, আমরাও একটুকু এই যে কালো বোতলটা, এটাতে 1 ভর্তি বরফ নিয়ে নিয়েছি। এই যে রুমের ভেতরে চলে এসেছি,
আর এখন রাত 10টার মতো বাজে। এবার খেয়ে দিই একটু ঘুম, কারণ সকালে আবার বেরোতে হবে, আবার লম্বা জার্নি। তো চলুন সকালে দেখা। এটা হচ্ছে পরের দিন সকাল, আর আমরা হোটেলের লবিতে এরকম খাবারের ব্যবস্থা ছিল, খাবার খেয়ে তারপরে বেরোবো। বেরোতে বেরোতে প্রায় আমাদের 8টা বাজবে। আর কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছিল, ওই জন্য হালকা ঠান্ডা পড়েছে। রুমটা ছাড়ার আগে জিনিসপত্রগুলো একটু চেক করে নিচ্ছি, সব কিছু নিলাম কিনা ব্যাগের ভেতরে। আর শুভেন্দু ওই যে তাড়া দিচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে বলে। তো চলুন, সব কিছু দেখা হয়ে গেছে, বেরিয়ে গেলাম। প্রায় 8টা বেজে গেছে। হালকা ঠান্ডা পড়ার জন্যে একটু একটু ঠান্ডা লাগছে এখানে। আর 1 বোতল আমি জলও নিয়ে নিয়েছি, রাস্তায় যদি লাগে। আর এমনিতে তো কিনতেই হবে আরও জল। এটা It's raining. Let's go to Papa. Let's go to Papa. This was our hotel. কাল রাত্রিরে যে আর্কটা আমাদের দেখতে যাওয়ার কথা ছিল, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সেই মনুমেন্টটা। তো আজকে সকালেও যাব ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি পড়ার কারণে আর যেতে পারলাম না ওখানে। এই দেখুন, এখানে এখনও বৃষ্টি পড়ছে, রাস্তার ধারে প্রচুর জল। আর এরকম জলে পুরো ভর্তি হয়ে আছে অনেক জায়গায়। এখানে এইভাবেই মাঝে মধ্যে গ্রীষ্মকালের মাঝে মাঝে বৃষ্টি পড়বে, তো সেটাই আর কি বর্ষাকালটাকে কভার করে দেয়। তারপরে ডাইরেক্ট একবারে শীত চলে আসবে। এই সমস্ত জায়গার একটাই মেন প্রবলেম দেখতে পাচ্ছেন, এই ড্রাগের প্রবলেম। অনেকেই থাকে যারা রাস্তার ধারে এরকম এই যে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে এরকম রাস্তার ধারে ঝিমোতে থাকে, এত বৃষ্টি পড়ছে আর পড়ছে, তাও তাদের কোনো মানে রেসপন্সই থাকে না যে কী অবস্থা। এগুলো দেখে ভীষণই খারাপ লাগে। এরকম ইউএসের অনেক জায়গা আছে যেখানে এই প্রবলেমটা একটা মারাত্মক প্রবলেম। তো এইরকম যখন দেখি না, ভীষণই খারাপ লাগে যে একটা মানুষ এত সুন্দর একটা জায়গাতে থাকে, তাও এদের কী অবস্থা আর কি। তো এরকম রাস্তার ধারে অনেক জায়গাতেই দেখতে পেয়েছি, তার মধ্যে ওই যে একটা দেখতে পেলেন। আমরা যখন থেকে হোটেল ছেড়েছি, বৃষ্টি যেন বলছিল আজকে আর থামবেই না। পুরো রাস্তাটা বৃষ্টিতে, এরকম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তারপরে অনেকটা রাস্তা আসার পর বৃষ্টিটা থেমেছে, তবুও এদিকে একটু পরেই বোধহয় বৃষ্টি নেমে আসবে। আকাশটা পুরো কালো হয়ে আছে দেখুন। অনেকক্ষণ যখন একটা জায়গাতেই বসে থাকি, পাগুলো আমার প্রচণ্ড ফুলে যায় দেখেছি। এই দেখুন পাগুলোর কী অবস্থা হয়েছে। আর খুব না ওই ঝিনঝিনিও ধরে গেছে। অনেকেরই এই প্রবলেমটা আছে। অনেক ঝাপা লাফা করলো রিপা, এবার একটুকু ঘুমিয়েছে। মা ছেলে দুজনে মজা করতে করতে আবার একটা গ্যাস স্টেশনে পৌঁছে গেলাম। এটা অবশ্য অন্য কোম্পানির, আগের কোম্পানিগুলো ছিল লাভসের, আর এটা হচ্ছে ফ্লাইং জাট, এরকম কিছু একটা নাম। আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে রাস্তাতে দেখতে পাচ্ছেন যাচ্ছি। এখানে রাস্তার ধারে প্রচুর এরকম গাছ দেখতে পাওয়া যায়, আর রাস্তাগুলো খুব ভালো হয়, তো দেখতে আর যেতে দুটোই ভালো লাগে বেশ। আর রাস্তার ধারে এরকম থাকে প্রচুর বিঘার পর বিঘা জমি। তো যারা জমির মালিক হন, তারা একজনই এরকম কয়েক বিঘা জমির মালিক হন, আর প্রচুর ধনী হন এনারা। আমাদের গাড়ির সামনে দেখুন একটা ছোট্ট এরোপ্লেন আছে। এটা না অনেক শখ করে শুভেন্দু কিনেছিল। এটার একটা স্পেশালিটি আছে, সেটা বলছি। এটা না যখনই সানলাইট পড়বে, তখন এর যে টারবাইনগুলো আছে অটোমেটিক্যালি ঘুরতে থাকবে। তবে রাত্রেবেলায় হয় না, শুধু দিনের বেলাতেই, যতক্ষণ আর কি সূর্য থাকে, তার সানলাইটটা এটার ওপর পড়ে, ততক্ষণ এটা এরকম ঘুরতে থাকে। বেশ ভালো লাগে, তাই না? আর এই দেখুন রাস্তাটা,
মানে এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন কোনো ছোটোখাটো পাহাড়ের ওপর দিয়ে উঠছি। অনেকটা ড্রাইভ হলো, আবার ওই একই পর্ব লাভস বলে একটা গ্যাস স্টেশনে এসে দাঁড়ালাম। এখানে আমাদের কিছু একটা খেতে হবে, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। তো শুভেন্দু আর আমি এই যে এরকম একটা র্যাপারই ডিসাইড করলাম খাবার খাবো বলে। এই র্যাপারগুলো খেতে ভীষণই ভালো। এখানকার মানুষজন খুব একটা বেশি ফ্রায়েড জিনিস খায় না। এই ধরনের খাবারগুলো মানে বেশি সবজি, তারপর ফল, তারপরে চিকেনটা একটু সেদ্ধ টাইপের, এই খাবারগুলোই এরা এখানে বেশি খায়। আর এই খাবারটা না আমাদের ভীষণ ভালো লাগে, সত্যিই খুব ভালো খেতে। দুপুর 2টো হয়েছে, তাই জন্য আবার খাওয়ার পালা। আমাদের এরকমভাবেই চলছে জানেন। কিছুক্ষণ যাচ্ছি, একটু করে খাওয়া হচ্ছে, রেস্ট নেওয়া হচ্ছে, তারপর আবার গাড়ি চালানো হচ্ছে। তো দুপুরে আজকে এরকমগুলোই নেওয়া হলো। একই খাবার তো বারবার খেতে ভালো লাগে না। তবে এখানে জানেন তো, গ্যাস স্টেশনগুলো বা রেস্টুরেন্টে ঢুকলেও খাবারের দাম বেশ ভালোই থাকে। এই খাবারটা প্রায় আমাদের $60 মতো লাগলো। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছেছি। তো আমরা মিচিগানে পৌঁছে গেলাম। এখানে এবার আমরা থাকবো। আমাদের মিচিগানে এখনও পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট, বাড়ি কিচ্ছু দেখা হয়নি। এখানে আমরা এই হোটেলটাতে 1 মাসের মতো থাকবো ভেবেছি। আর তারপরে আমরা ডিসাইড করব যে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আমরা থাকবো। তো এটাই আমাদের হোটেল, ওই যে দেখতে পাচ্ছেন ওটাই। আর এখানে এসেও দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। ভীষণ ভালো লাগছে যে এত লম্বা জার্নি হওয়ার পরে ফাইনালি আমরা পৌঁছেছি। তো এটাই হোটেল। আর রিব্বা এসে দেখছেন কেমন দৌড়োতে শুরু করেছে। আমি পুরো একদম থকে গেছি। এই দেখুন, এটা আমাদের রুমের ভেতরটা। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।